आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখক মতি নন্দীর কোনি উপন্যাসের 14 নম্বর পরিচ্ছেদ। আজ আমরা 14 নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। তবে 14 নম্বর পরিচ্ছেদের সম্পূর্ণ অংশ আজকের আলোচনা হবে না, কারণ এই 14 নম্বর পরিচ্ছেদ অনেক বড়। আর এই 14 নম্বর পরিচ্ছেদে চূড়ান্ত ক্লাইম্যাক্স এবং তার চরম পরিণতির কথা রয়েছে, যা আলোচনা করাটা সময় সাপেক্ষ। আর তার জন্যই 14 নম্বর পরিচ্ছেদটাকে আমরা দুটো ক্লাসে আলোচনা করব। আজকের প্রায় অর্ধেকটা আলোচনা হবে, পরের দিন বাকি অংশ মানে শেষ অংশটা আলোচনা হবে। 14 নম্বর পরিচ্ছেদে কি রয়েছে তার একটা সামগ্রিক সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিয়ে রাখি, তারপরে আমরা লাইন ধরে আলোচনা করব। এর আগের দিন আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে বাংলার যে সাঁতার দল গড়া হয়েছিল সেই সাঁতার দল রওনা দিয়েছে মাদ্রাজে। মাদ্রাজের আজকের নাম চেন্নাই। মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছিল। এই মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য বাংলার সাঁতারু দল রওনা দিয়ে দিয়েছে। সেই সাঁতারু দলে হিয়া আছে, অমিয়া আছে, আবার কনিও আছে। এই সাঁতারু দলের সঙ্গে রওনা দিয়েছিল ক্ষিতির সিংহ, কিন্তু ক্ষিতির সিংহ খড়গপুরে রেল পুলিশের হাতে পড়ে খড়গপুরেই আটকে গেছে। সেখান থেকে এই সাঁতারু দলের সঙ্গে মাদ্রাজে পৌঁছতে পারেনি এবং তার জন্য কোনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর যে দাম কোনিকে দিতে হচ্ছে। তবে আমি এটাও বলেছিলাম যে খারাপ কিছুর মধ্যে আবার ভালো কিছু লুকিয়ে থাকে। আপাত দৃষ্টিতে যেটা দেখে আমাদেরকে মনে হতে পারে যে এটা খারাপ, এটা কষ্টের, এটা সমস্যার, এটা দুঃখের, এরকম না হলেও পারত, কিন্তু আপাতভাবে সেই খারাপ, সেই ক্ষতিকর, সেই কষ্টের, দুঃখের, যন্ত্রণার, সমস্যার যে ঘটনাগুলো তার আড়ালে কিন্তু আবার পজিটিভিটিও রয়েছে, অর্থাৎ ইতিবাচক একটা রাস্তাও রয়েছে। যাই হোক, কোনির জীবনে যা কিছু ঘটছে সেটা যদি আমরা আপাতভাবে তার জীবনের বাধা বলে ধরি, আসলে সেই বাধাটা দরকার ছিল কোনির জীবনে চূড়ান্ত সাফল্যের জন্য। আসলে মানুষ যদি বাধা পেরোতে না পারে, বাধা পেরোনোর জন্য যে মানসিক শক্তি, যে দৃঢ়তা, যে ধৈর্য, অধ্যবসায়, চেষ্টা দরকার, সেগুলো যদি না থাকে তাহলে বড় লক্ষ্য পূরণ করতে পারা যায় না। বিরাট বড় স্বপ্ন পূরণ করতে গেলে ছোট ছোট বাধাগুলো পার হতে হয়। এই বাধাগুলো যেন বাম্পারের মতো, ছোট ছোট বাধা পার হতে হতে বড় লক্ষ্য পূরণ করার জন্য বিরাটভাবে নিজেকে প্রস্তুত করা যায়, তৈরি করা যায়। যাই হোক, কোনি মাদ্রাজে পৌঁছে প্রায় একা হয়ে পড়েছিল। সবাই থেকেও কিন্তু কোনি সম্পূর্ণ একা, নিঃসঙ্গ। এই মাদ্রাজে থাকাকালীন কোনির সঙ্গে একটা অঘটন ঘটে গিয়েছিল। কোনিকে চোর অভিযুক্ত করে তাকে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে। তাকে একজন সহ খেলোয়াড় হিসেবে, সাঁতারু হিসেবে যে মর্যাদা, যে সম্মান, যে অধিকার দেওয়ার কথা ছিল সেই অধিকার দেওয়া হয়নি। তার সহ খেলোয়াড়রা যেমন সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, তেমনি যারা
অভিভাবক হিসেবে, অভিভাবিকা হিসেবে, গার্জেন হিসেবে এসেছিল, তারাও কিন্তু কনির প্রতি উদাসীন, নির্বিকার, এমনকি বঞ্চনাও করেছে কনির সঙ্গে। যাই হোক, কয়েকদিন ধরে কনি একেবারে চুপচাপ হয়ে গেছে। চুপচাপ হয়ে যাওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। কারণ কনি আশা করতে পারেনি, কনি আশা করেইনি যে তার সহ খেলোয়াড়রা তার সঙ্গে এইরকম ধরনের ব্যবহার করবে। তাই কনি একেবারে চুপ করে গেছে, গুম হয়ে গেছে। কনি গত কয়েকদিন ধরে কারোর সঙ্গে কথা বলেনি বা কেউ কনির সঙ্গে মিশছে না। কনিকে চোর বলে অভিযুক্ত করে তারা যে ভুল করেছে সহ খেলোয়াড়রা বুঝে গেছে, তবুও তারা কনির কাছে সরি চাইছে না, কনির কাছে দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি, কিন্তু কনির সঙ্গে ভালো ব্যবহার করেনি, কনিকে টেনে নেয়নি, আপন করে নেয়নি, একটা দূরত্ব রেখে দিয়ে তারা কনিকে এড়িয়ে চলছে। এই অবস্থায় মানে যখন একা নিঃসঙ্গ, এতগুলো মানুষ পাশে থেকেও কেউ তার সঙ্গে কথা বলছে না, দূরে সরে আছে, তখন কনির সব থেকে কাকে আগে মনে পড়বে, কার কথা মনে পড়বে, কাকে অবলম্বন হিসেবে চাইবে কনি? বলো। সিংহকে। তার মানে মানুষ যখন একা হয়ে পড়ে, নিঃসঙ্গ হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে, কষ্ট পায়, তখন সে তার কাছের মানুষটাকে, অতি আপনজনকে পাশে পেতে চায়। আর এই মুহূর্তে ক্ষিতিশ সিংহ, খিদ্দা তার সব থেকে আপন কাছে, কিন্তু সেই মানুষটাকে সে পাচ্ছে না। তাই ভেতর ভেতর একটা কষ্ট, যন্ত্রণা, অভিমান দলা পাকিয়ে উঠছে। আবার একজন খেলোয়াড় খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছে, একেবারে শারীরিকভাবেও সে তৈরি হয়ে রয়েছে, শারীরিক এবং মানসিকভাবে তৈরি হয়ে রয়েছে, জলে নামার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কিন্তু তাকে যদি এক ঘরে করে জলে নামতে না দেওয়া হয়, যদি তাকে একদিকে সরিয়ে রেখে দেওয়া হয়, বসিয়ে রেখে দেওয়া হয়, তাহলে এই বঞ্চনার কষ্ট তার ভেতরে চাপা যন্ত্রণার একটা বারুদের স্তূপ হয়ে উঠছে, শুধু অগ্নিস্ফুলিঙ্গের অপেক্ষায়। আগুন দেওয়ার সাথে সাথে একটা ধামাকা বিস্ফোরণ তৈরি করবে। যাই হোক, চিপোকে সমুদ্র তীরে সুইমিং পুল, এই মাদ্রাজে চিপোকে সমুদ্রের তীরে সুইমিং পুল, এত সুন্দর সুইমিং পুল, এত জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে সাঁতার প্রতিযোগিতার। কনি এমন সুন্দর সুইমিং পুল দেখেনি, কিন্তু কলকাতায় এরকম সুন্দর সুইমিং পুল আছে সে শুনেছে। তাহলে সেখানে নামার জন্য সে তো ছটফট করবে, এটা স্বাভাবিক। সেখানে সে নামতে পেরেছে, প্র্যাকটিস করার জন্য সে নেমেছে, কিন্তু জলে নামার পরে পরিচিত কেউ তাকে গাইড করছে না, তাকে ট্রেনিং দিচ্ছে না, তাকে দেখিয়ে দিচ্ছে না। পরিচিত বলতে কার কথা বলতে চাইছি? গত 1 বছর ধরে যেটা তার সঙ্গে প্রতিদিন ঘটেছে, যে ক্ষিতিশ সিংহ উপরে দাঁড়িয়ে রয়েছে, হাতে স্টপ ওয়াচ নিয়ে নির্দেশ দিচ্ছে, এমন কোনো একদিনও ঘটেনি, প্রতিদিনই হয়েছে। আজকের প্রথম সে তার খিদ্দাকে পাচ্ছে না। স্বাভাবিকভাবে মানসিকভাবে সে তো বিধ্বস্ত, ভেঙে পড়বে। তবুও সবাই যে যার মতো ট্রেনিং করছে তা নয়, সবাইকে কিন্তু গাইড করছে। যেমন হিয়াকে গাইড করছে প্রণমিত বিশ্বাস, অমিয়াকে গাইড করছে হরিচরণ মিত্তির, কিন্তু কনিকে গাইড করার মতো কেউই নেই। তাই কনি একা একা কি করলো না, নিজের মতো করে সে ট্রেনিং করতে লাগলো, প্র্যাকটিস করতে লাগলো, কিন্তু তাতে সে মনের জোর পাচ্ছে না। শরীরের জোর তো আসবেই না, মনের জোর যদি না থাকে, মন যদি কোথাও নিবিষ্ট না হয়, শরীরের যে জোর, সেই জোরটা পুরোপুরি আসে না। তাই একটা দায় সারাভাবে সে ট্রেনিং করলো, মানে নিজের মতো করে সাঁতার কাটলো বিভিন্নভাবে। তো এইরকমভাবে সে নিজেই নিজের প্র্যাকটিসটাকে বজায় রাখার চেষ্টা করেছে। মেয়েরা কখনো কখনো বেড়াতে বেরোচ্ছে, সমুদ্রের ধারে দেখতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কিন্তু কনিকে সঙ্গে নিচ্ছে না, কনি তাদের সঙ্গে যাচ্ছেও না, বা যাওয়ার জন্য কোনো
কথাও বলছে না। এই অবস্থায় মাদ্রাজে এই চিপকের সমুদ্র তীরে সুইমিং পুলের ফাইনাল যে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তবে ফাইনাল সাঁতার প্রতিযোগিতার আগে কিছু হিট হচ্ছে, যে হিটগুলোতে কখনো বাংলার মেয়েরা, কখনো মহারাষ্ট্রের মেয়েরা, কখনো আবার অন্যান্য স্টেটের, অন্যান্য রাজ্যের, দিল্লি, তারপর বিভিন্ন রাজ্যের মেয়েরা হেড থেকে কেউ সরাসরি উঠছে, কেউ আবার বাতিলও হয়ে যাচ্ছে। কোনি এগুলো গ্যালারিতে বসে দেখছে, এক মনে দেখছে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। যখন একাত্রার ফাইনাল হচ্ছে তখন কোনি দেখতে পাচ্ছে যে সেই ফাইনালে হিয়া প্রথম হয়েছে, প্রথম হয়ে ভিক্টরি স্ট্যান্ডে উঠেছে, বাজনা বাজছে, গলায় মেডেল দেওয়া হচ্ছে। তাহলে কোনি ওই মেডেলটা পেতে পারত, কোনি ওই রকম মেডেল পেতে পারত, কোনি ওই ভিক্টরি স্ট্যান্ডে প্রথম হয়ে উঠতে পারত, সবাই তাকে ধন্য ধন্য করতে পারত, সবাই তার প্রশংসা করতে পারত, হাততালি দিত। তাহলে কোনি এইরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু সেই সুযোগটা তাকে দেওয়া হয়নি। কোনি আন্দাজ করতে পেরেছিল যে এই মাদ্রাজে আসার পরে তাকে কেন্দ্র করে দুটো দল পাকিয়ে উঠেছে, দুটো দল গড়ে উঠেছে। কোনিকে কেন্দ্র করে দুটো দল, এক দলে আছে হরিচরণ মিত্তির, ধীরেন ঘোষ, এরা তাদের দলবল, আর একদিকে আছে প্রণবেন্দু বিশ্বাস। তবে প্রণবেন্দু বিশ্বাসের সঙ্গে যে খুব বেশি লোক ছিল তার দলে তা কিন্তু নয়। প্রণবেন্দু বিশ্বাস একা কোনির পাশে থেকে লড়ছে। আসলে কোনির পাশে থেকে লড়ছে মানে কোনির পাশে থেকে লড়ছে নয়, লড়ছে বাংলার পাশে থেকে। কিন্তু এই হরিচরণ মিত্তির আর ধীরেন ঘোষ এরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে। এরা খিদির সিংহকে তখনও পর্যন্ত জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর তার জন্য যে বৃহৎ স্বার্থ এখানে ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষুদ্র স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, যেটা প্রণবেন্দু বিশ্বাস দেখতে পাচ্ছে। কিন্তু প্রণবেন্দু বিশ্বাস তখনও পর্যন্ত কিছু বলেনি, তককে তককে আছে, বলার সুযোগের অপেক্ষায়। এবং সেই বলার সুযোগের অপেক্ষা শেষ হলো, সুযোগ এলো যখন অমিয়া পিছিয়ে পড়ছে। তখন স্বাভাবিকভাবে হরিচরণ মিত্তির, ধীরেন ঘোষ এদের মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা আশঙ্কা, আদৌ বাংলাকে চ্যাম্পিয়ন করতে পারবে কিনা। আবার হরিচরণ মিত্র যখন যখন প্রণবেন্দু বিশ্বাস হিয়া মিত্তিরকে মানে হিয়াকে সবগুলো খেলায় পরপর নামালো না, কারণ পরপর প্রত্যেকটা খেলাতে, প্রত্যেকটা সাঁতার প্রতিযোগিতাতে নামালে তাহলে তার যেগুলোতে গোল্ড পাওয়ার, সোনা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেগুলো সে পাবে না। তার কারণ তার উপরে যথেষ্ট চাপ পড়বে। এত প্রেশার দিলে সবগুলো খেলায় নামালে হয়তো পয়েন্ট পাবে, ব্রোঞ্জও পেতে পারে, কিন্তু গোল্ড পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই হরিচরণ আর ধীরেন ঘোষের কথা মতো কিন্তু প্রণবেন্দু বিশ্বাস কাজ করেনি। প্রণবেন্দু বিশ্বাস হিয়া মিত্তিরকে ঠিকঠাকভাবে কাজে লাগিয়েছে, প্রয়োগ করেছে, কিন্তু সেটা এই হরিচরণ ধীরেন ঘোষদের চোখে পড়েছে। তাদের মনে হয়েছে যে হিয়া যদি প্রত্যেকটাতে নামতো তাহলে পয়েন্ট তো আনতো, বাংলা ব্রোঞ্জ আনতো। কিন্তু এই প্রণবেন্দু বিশ্বাস ওদের সঙ্গে হয়তো শত্রুতা করে শোধ নেয়ার জন্য হিয়াকে নামাচ্ছে না। কিন্তু এই সুযোগের অপেক্ষায় ছিল প্রণবেন্দু বিশ্বাস, আর সেই সুযোগটাকে সে নিয়েছে যে সে শত্রুতা করছে, সে দল পাকাচ্ছে, সে বাংলার কথা ভাবছে না,
আসলে বাংলার কথা যদি সে না ভাবে তাহলে কে ভাবছে? হরিচরণ, ধীরেন ঘোষ। তো হরিচরণ ধীরেন ঘোষ যদি বাংলার কথা ভাবে তাহলে গ্যালারির দিকে নির্দেশ করে দেখিয়ে বলল যে ওই মেয়েটা কেন ওখানে বসে রয়েছে। বাংলার কথা যদি এরা ভাবে তাহলে কেন ওই মেয়েটা বসে রয়েছে? কেন ওই মেয়েটা যদি না নামে, মানে হিয়া মিত্তিরের একার দ্বারা এই বাংলাকে টেনে তোলা সম্ভব নয়। অমিয়া হয়তো চেষ্টা করবে, কিন্তু অমিয়ার থেকেও হিয়ার উপরে কিন্তু অনেক বেশি নির্ভরশীল বাংলা। তবে একা হিয়ার দ্বারা সম্ভব নয়, এটা দলগত। আমি বলেছিলাম যে দলগত খেলাতে সামান্য একজনেরও অংশগ্রহণ এবং পূর্ণ অংশগ্রহণ সেটা খুব গুরুত্বপূর্ণ, পুরো দলটাকে জিতিয়ে নিয়ে আসতে পারে। তো সেই জায়গা থেকে তুরুপের দাস হতে পারে কোনি, কিন্তু তুরুপের দাস জানো, ট্রাম্প কার্ড তাস খেলাতে থাকে। তাস খেলার আইডিয়া আছে কারণ? তাসের ধারণা আছে? তাস খেলার ধারণা আছে? তাস খেলার ধারণা আছে? বাবা, তাস খেলা তোমরা জানো? শুনে শুনে কিন্তু আমার খারাপ লাগেনি। না, আমার কিন্তু শুনে সত্যি খারাপ লাগেনি। খেলা জানাটা খুব একটা খারাপ না, ভালো। কিন্তু এই তাসের খেলা তো এক অর্থে নেশা। তাসের খেলাটা যেন পরবর্তীতে আবার নেশা না হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তাস খেলা জানাটা ভালো। আবার তো তাস খেলাটা অলিম্পিকের মধ্যে ঢোকার কথা আছে না, ঢুকছে না? হ্যাঁ স্যার। যাই হোক, তাস খেলাটা কিন্তু ভালো। তাসের খেলাটা তো সত্যিই খুব মানে একটা ইন্টারেস্টিং খেলা, দারুণ মজার খেলা। তাসের খেলা মানে বাঙালিরা তো তাসে মজে যায়। যাই হোক, তো যখন ওই তাস খেলা চলতে থাকে তখন হচ্ছে ট্রাম্প কার্ড হিসেবে তুরুপের তাস পেশ করা হয়, টেক্কা, যেটাতে ট্রাম্প করা হয়, যেটাতে বাজি একবারে ঘুরিয়ে দেয়। তো এই সাঁতার প্রতিযোগিতায় বাংলার দলে ভালো ভালো খেলোয়াড় আছে ঠিকই, ভালোর মধ্যে প্রধানত হিয়া, তারপরে অমিয়া, তারপরে বেলা আছে, দু একজন আছেই, কিন্তু তারা ততখানি ভালো নয়। কিন্তু এই দুজনের মধ্যে, এরা তো দুজনে ভালোই, এই দুজনের মধ্যে পাশাপাশি যে খেলার বাজিটাকে ঘুরিয়ে দিতে পারে, তুরুপের তাস হতে পারে, ট্রাম্প কার্ড হতে পারে, টেক্কা হতে পারে, সে কিন্তু কোনি। কিন্তু এই কোনিকে বসিয়ে রাখা হয়েছে। তাহলে প্রণবেন্দু বিশ্বাস এদের চেতনার চোখটাকে খোলার চেষ্টা করেছে, এদেরকে একটু ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, কটাক্ষ করে, আঘাত দিয়ে। তবুও এরা কিছুতেই নড়বে না, নিজেদের সিদ্ধান্তে অটল। না, আমরা তো কিছু করিনি। বাংলার দলের এই মেয়েটার নাম পাঠানো হয়েছিল, কিন্তু এরা এখানকারই কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে বাতিল করে দিয়েছে। কিন্তু প্রণবেন্দু বিশ্বাস জানে এই বাতিল করে দেওয়ার পেছনে এখানকার কোনো কর্তৃপক্ষের কেউ নেই, এরাই রয়েছে, ওখানে বসিয়ে রাখা হয়েছে। যদি বাতিল করে থাকে তাহলে নিশ্চয়ই এরা গিয়ে যদি অনুরোধ করতো, যদি কোনির নামটাকে আবার দেওয়ার চেষ্টা করতো কোনো না কোনোভাবে, তাহলে কি নিত না? কিন্তু এরা চেষ্টাই করেনি। প্রণবেন্দু বিশ্বাস জানতো, তাই বাংলার স্বার্থে ও কোনির পাশে থেকে লড়াই করেছে। তাহলে কোনিকে কেন্দ্র করে দুটো দল বাকি উঠেছে, এটা কোনি আন্দাজ করতে পারছে, কোনি বুঝতে পারছে। আর এই 14 নম্বর পরিচ্ছেদের শুরুর দিকে আমরা দেখব, কোনি যখন ট্রেনিং করে উঠে যাচ্ছে তখন একটা মেয়ে কোনিকে লক্ষ্য করছিল। শ্যামলা গায়ের রং, ছিপছিপে গরমে, এবং কোনি যখন পাশ দিয়ে যাচ্ছিল তখন কোনির নাম পরিচয় জানতে চেয়েছিল, এবং কোনি যে খুব সুন্দর সাঁতার কাটে সেই প্রশংসাও করেছিল। কোনি ওই মেয়েটার নাম জানতে চাইলে মেয়েটা কি বলেছিল? নাম না বলে নাম বলেছিল। কি নাম বলেছিল? রমা যোশী। রমা যোশী বলার পরে আর কি তার পরিচয় দেওয়ার দরকার? মানে কোনির কাছে পরিচয় দেওয়া দরকার? নিশ্চয়ই নয়।
কারণ রমা যোশী সম্পর্কে কোনি যে বহুবার শুনেছে, রমা যোশীর নামটা বলার সাথে সাথে কোনির চোখে যেটা ভেসে উঠলো সেটা কি? হ্যাঁ, 70 সংখ্যা মানে রমা যোশী। রমা যোশী মানে 70 সংখ্যা। কারণ 70 সংখ্যাটাকে লিখে কোনির ট্রেনিং হার্ড ওয়ার্কটা কিন্তু বাড়িয়ে দিয়েছিল ক্ষিতিশ সিংহ। এবং সেই 70 সংখ্যাটা যেমন ক্লাবে লেখা ছিল, তেমনি সেই 70 সংখ্যা লেখা ছিল ক্ষিতিশ সিংহের বাড়িতে। তার মানে ওই 70 সংখ্যা তার লক্ষ্য। কিন্তু 70 সংখ্যাটা লক্ষ্য হলেও রমা যোশী কত সময় করেছিল? সেই সময়ের থেকেও কম সময় করতে হবে। 70 মিনিট, 1 মিনিট 12 সেকেন্ড মানে 72 সেকেন্ড, তাই তো? তাহলে 72 সেকেন্ড রমা যোশীর টাইম, কিন্তু 72 সেকেন্ডের আগে করতে হবে। তার মানে 70 সেকেন্ডের মধ্যে পৌঁছাতে হবে। ওই 70 সেকেন্ডটা ভেসে উঠলো যে 70 সেকেন্ডের মধ্যে পৌঁছানোর জন্য কত পরিশ্রম, কত লড়াই, কত চেষ্টা কোনি করেছে। এদিকে একটা খেলাতে অমিয়া কিন্তু পিছিয়ে গিয়েছিল, অমিয়া কিন্তু হেরে গিয়েছিল। তাতে অমিয়ার যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হয়েছে, অমিয়ার ভেতরে আঘাত লেগেছে। বিশেষ করে অমিয়াকে কেন্দ্র করে বাংলার দলের মেয়েরা এতদিন ধরে আবর্তিত ছিল। অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন হিসেবে বাংলার মেয়েদের মাঝে একটা জায়গা করে রেখেছিল। এক অর্থে সম্রাজ্ঞীর আসন যেন সে ধরে রেখেছিল। কিন্তু আস্তে আস্তে অমিয়া পিছিয়ে পড়ছে। এখানে দেখা যাচ্ছে হিয়া মিত্র এগিয়ে যাচ্ছে। হিয়া অনেকগুলো গোল পেয়েছে এবং হিয়ার কারণেই খেলার মাঝপথে বাংলা মহারাষ্ট্রের প্রায় কাছাকাছি, প্রায় সমান সমান 2 পয়েন্ট পিছিয়ে রয়েছে। কিন্তু হিয়া মিত্র আর রমা যোশীর গোল সমান সমান, 4টে করে গোল পেয়েছে। তার মানে সেখানে ব্যাকফুটে চলে আসছে কে না? অমিয়া। স্বাভাবিকভাবে মেয়েদের যে দৃষ্টি আকৃষ্ট হচ্ছে হিয়ার প্রতি, অমিয়ার থেকে দৃষ্টিটা হিয়ার দিকে চলে যাচ্ছে। তো সেটা হিয়ার প্রতি যে মেয়েদের দৃষ্টি আকর্ষণ, সেটা কিন্তু অমিয়া সহ্য করতে পারছে না, অমিয়া নিতে পারছে না। এই ধরনের জেলাসি, এই ধরনের ঈর্ষা কাতর হয়ে ওঠা প্রবণতা বা মানসিকতা আমাদের অনেকের মধ্যেই আছে। কি আছে না? কেউ যখন একটা ভালো জায়গা তৈরি করে এবং পিছিয়ে থাকা কেউ যখন ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে, যখন আমরা পারি না জায়গাটাকে ধরে রাখতে, তখন কিন্তু ভেতর ভেতরে একটা জ্বলন হয়, একটা জ্বালা, একটা ঈর্ষা কাতর হয়ে উঠি যে আমাকে ধরে রাখতেই হবে, তার জন্য প্রাণপণ চেষ্টা করব। আর যদি ধরে রাখতে না পারি, অনেক সময় কি করি? যে এগিয়ে আছে তাকে পিছিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এই টেন্ডেন্সি, এই মানসিকতা, প্রবণতা কিন্তু মানুষের মধ্যে আছে, অমিয়ার মধ্যে আছে। এবার দেখবে আমরা যখন কোনো একটা কিছু হারাই, আমাদের জায়গাটা যখন হারাই, জায়গাটা যখন ধরে রাখতে পারি না, আমরা যখন পিছিয়ে পড়ি, যখন ও আমাদেরকে নানা ব্যঙ্গ বিদ্রুপ করে, টন্টিটকেরি করে, নানা কথা শোনায়, তখন কিন্তু আমরা জ্বলে ওঠার চেষ্টা করি। এমনকি কোনো কাজ করতে গেলে সেই কাজের দিকে আমরা মনোনিবেশ করতে পারি না, এক জায়গায় মন দিতে পারি না। বারবার ধরে ওই কথাটাই মাথায় ঘুরতে থাকে, বারবার ধরে ওই চিন্তা মাথার ভিতরে ঘুরতে থাকে, বারবার ধরে মনে হয় যে যেভাবে হোক আমাদেরকে ওই জায়গাটা ধরে রাখতে হবে, ওই জায়গাটাকে বজায় রাখতে হবে, তার জন্য পুরোপুরি যে উজাড় করে দিতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। কেউ যদি আমাদেরকে অপমান করে, কেউ যদি আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে, সমালোচনা করে, কেউ যদি আমাদেরকে আঘাত করে, বাজে কথা বলে, দেখবে পড়ার দিকে হয়তো মন দেওয়ার চেষ্টা করছো, বইয়ের লাইনের দিকে চোখ রয়েছে, কিন্তু মন কিন্তু বইয়ের লাইনের দিকে থাকে না। বারবার ধরে কিন্তু ওটাই মনে হতে থাকে, ওটাই ঘুরতে থাকে, ওটাই ঘুরতে থাকে, ওটাই ঘুরতে থাকে, যতক্ষণ না পর্যন্ত
ওটার সমাধান হচ্ছে মন যতক্ষণ না পর্যন্ত শান্ত হচ্ছে ততক্ষণ কিন্তু পড়াশোনায় বা কোনো কাজে মন বসে না। কি এরকম হয় কি হয় না? হয়, হতেই হবে, হতেই হবে। আমরা মানুষ তো, কেন হবে না? এটা হতেই হবে। কিছুতেই, মানে ছোটখাটো কথাও কিন্তু যদি আমাদের সত্যি আত্মমর্যাদা থাকে, আত্মসম্মান থাকে, তাহলে কেউ যদি ছোটখাটো কথা বলেও আমাদেরকে আঘাত করে, কিছুতেই আমরা সহ্য করতে পারি না। মনের ভেতর ওটাই করতে থাকে যতক্ষণ না পর্যন্ত জবাব দিচ্ছি। সেই জবাবটা মুখেও হতে পারে, সেই জবাবটা থাপ্পড় দিয়ে হতে পারে, সেই জবাবটা কাজেও হতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত জবাব দিচ্ছি ততক্ষণ কিছুতে শান্তি পাই না, স্বস্তি পাই না, ততক্ষণ কোনো কাজেই মন দিতে পারি না। যাই করি না কেন, যে কাজে মন দেওয়ার চেষ্টা করি না কেন, সেই কাজে কিন্তু অন্যমনস্ক হয়ে পড়তে হয়। দেখা যাচ্ছে হিয়া তো বড় লোকের মেয়ে, তো সবার মাঝখানে কি করছে না, রেডিওটা ট্রানজিস্টরটা চালিয়ে দিয়ে গান শুনছে। আর ওই গানটা, ওই গানে, ওই রেডিও থেকে বাজা গান বারবার ধরে কার কানে লাগছে? অতজন ছিল, তার মধ্যে বেশি কার কানে লাগবে বলো? অমিয়ার কানে লাগবে। তার কারণ কি? কারণ এই মুহূর্তে অমিয়ার শত্রু হয়ে উঠেছে, প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে হিয়া। কারণ মেয়েরা হিয়াকে কেন্দ্র করে। তাই অমিয়া যা বলবে একদম সহ্য হবে না, অমিয়া যা করবে একদম সহ্য হবে না। অমিয়ার রেডিও থেকে ভেসে আসা গানও ওর কানে লাগবেই। কারণ ওই গানটা কানে বাজবে, আর ওই গানটা কানে বাজলেই ওই গানের ভেতর দিয়ে ওর কনসেন্ট্রেশনটা বারবার ধরে হিয়ার দিকে যাবে। কিছুতেই সে ঘুমাতে পারছে না, অমিয়া কিছুতেই ঘুমাতে পারছে না, কিছুতেই শান্ত হতে পারছে না। কারণ বারবার ধরে মনোযোগ ওই গানের মধ্য দিয়ে হিয়ার দিকে যাচ্ছে। এবং হিয়াকে যখন ট্রানজিস্টার বন্ধ করার কথা বলেছে, তখন কিন্তু সে আরও তাকে বাড়িয়ে দিয়েছে, সে পরোয়া করে না। তো তখন তো আরো বেশি জ্বলে উঠেছে, এত বড় স্পর্ধা। বেঙ্গল চ্যাম্পিয়ন আমি, মেয়েদের মধ্যে আমার একচ্ছত্র একটা ক্ষমতা ছিল, আমার আসন ছিল, আর সেই আসনটা, সেই মুকুটটা তুলে নিতে চলেছে হিয়া মিত্র। না, এটা তো আমি সহ্য করবো না, এর শেষ দেখে ছাড়বো। কালকেই, মানে পরের দিনই তাকে প্রমাণ করতে হবে যে সে কিন্তু এখনো ফুরিয়ে যায়নি, সে কিন্তু আগের মতো বজায় রয়েছে। এবং সেই প্রমাণ করার জন্য সে উঠে পড়ে লেগেছে পরের দিন। আমাদের এই পর্যন্ত লাইন ধরে আলোচনা হবে, এই পর্যন্ত, যে অমিয়া পরের দিন কিভাবে ঝাঁপিয়ে পড়বে তার মানসিক প্রস্তুতি তৈরি হচ্ছে, বা মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর তার আগে পর্যন্ত যা যা ঘটলো সেটা নিয়ে আমরা আলোচনা করব লাইন ধরে সবিস্তারে। তো তোমরা বইটা সামনে রাখবে, একটু লাইনগুলোর দিকে তাকাবে, লাইনগুলো ব্যাখ্যা করতে করতে আমি এগিয়ে যাব। যদি কোথাও বুঝতে না পারো তাহলে জিজ্ঞেস করবে। কোনি উপন্যাসের 14 নম্বর পরিচ্ছেদ, চিপোকে সমুদ্র তীরে সুইমিং পুল। তাহলে সুইমিং পুলটা সমুদ্রের ধারেই, এবং সেটা কোন এলাকায়, কোন জায়গায়? না মাদ্রাজের চিপোকে। কোনি আগে কখনো এমন পুল দেখেনি, এমন পুল একবারে ঝাঁ চকচকে, একেবারে আড়ম্বরপূর্ণ, শৌখিন, যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত স্বচ্ছ জলের মধ্য দিয়ে পুলের তলদেশ দেখা যায়। কি কমল দেখি দেখি যন্ত্রের সাহায্যে জল পরিশোধিত হতো? বলো না। তাহলে প্রতি মুহূর্তে জল পরিশোধিত হচ্ছে, তার মানে যে জল আসছে কিছুক্ষণ পরে সেই জল তো স্বাভাবিকভাবে একটু নোংরা হবে, ঘোলা হবে, কিন্তু সেই জল পরিশোধিত হচ্ছে, তাই সব সময় জলটা স্বচ্ছ। আর সেই স্বচ্ছ জলের ভেতর দিয়ে একবারে পুলের তলদেশ দেখা যাচ্ছে। একটা পিন পড়ে থাকলেও দেখা যায়, একটা পিন পড়ে থাকলেও নজরে আসে, এতটাই স্বচ্ছ জল। আর সেটা যন্ত্রের সাহায্যে অবিরাম পরিশোধিত হচ্ছে। কোনি শুনেছে কলকাতায় সাহেবদের ক্লাবে এমন পুল আছে, সাহেবদের ক্লাবে এমন পুল আছে।
সাহেবদের বোট, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, বিভাগ যন্ত্রের সাহায্যে অবিরাম জল পরিশোধিত হয় এমন স্বচ্ছ কুল আছে, সেটা শুনেছে কিন্তু কোনি চোখে দেখেনি। কোনি কমল দিঘিতে সাঁতার কাটে, সেই কমল দিঘির জল এরকম স্বচ্ছ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এই সুইমিং পুলের 3 দিকে কাজু বাদাম গাছের ডাল দিয়ে তৈরি হয়েছে গ্যালারি। গ্যালারি তৈরি করা হয়েছে দর্শকদের বসার আসন কাজু বাদামের গাছের ডাল দিয়ে তৈরি, আর মাথায় নারকেল পাতার ছাউনি। পাশেই ডাইভিং পুল রয়েছে, যেখান থেকে ডাইভ দেওয়া হবে, ঝাঁপ দেওয়া হবে। পুলের জলে প্রথমে নেমে কোনি অস্বস্তি বোধ করছিল। স্বাভাবিকভাবে অস্বস্তি বোধ করার পেছনে কারণ হচ্ছে নতুন জল, নতুন জায়গা, নতুন জল। যারা ততখানি তৈরি নয়, যারা বারবার এরকম বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাইরে যায়নি, কোনির তো এটা প্রথমবার আসা, তাই বাইরে এসে একেবারে নতুন জায়গায় নতুন জলের সঙ্গে একটু সময় লাগবে পরিচিত হতে, তাই প্রথমে নেমে একটু অস্বস্তি বোধ করছিল। কিন্তু জলের সঙ্গে পরিচয়ের অনুভব পেতে অবশ্য তার বেশি সময় লাগেনি। সে একটু নেমেই মোটামুটি সে স্বচ্ছন্দ হয়ে গেছে। কিন্তু যেটা তাকে কিছুতেই স্বাভাবিক হতে দিচ্ছে না, স্বচ্ছন্দ হতে দিচ্ছে না, সেটা হচ্ছে জলের সঙ্গে পরিচয় নয়, জলের উপরে একজন দাঁড়িয়ে থাকবে আর সে নিচে ট্রেনিং করবে জলে। এইরকম ধরনের দৃশ্য তো গত 1 বছর ধরে সে দেখে এসছে। হাতে স্টপ ওয়াচ নিয়ে প্ল্যাটফর্মে ক্ষিতিশ দাঁড়িয়ে নেই, অথচ সে সাঁতার কাটছে। কোনি গত 1 বছর আর তা ভাবতে পারে না। 1 বছর ধরে এইরকম ট্রেনিং সে করেছে ক্ষিতিশ সিংহ তথা খিদ্দার তত্ত্বাবধানে। ক্ষিতিশ সিংহ উপরে স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার সমস্ত নির্দেশ কোনির দিকে, কোনি তার নির্দেশ মতো ট্রেনিং করছে। কিন্তু এখানে মাদ্রাজে সে জলে নামার আগে পিঠে পরিচিত একটা হাতের স্পর্শ অভ্যাস মতো না পেয়ে মুচড়ে পড়ল। জলে নামার আগে, বিশেষ করে দূর দূরান্তে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ বলে কথা, প্রথমবার এসছে কোনি, তাহলে পিঠে পরিচিত খিদ্দার, ক্ষিতিশ সিংহের খিদ্দার একটা হাতের স্পর্শ তাকে কতখানি ইন্সপিরেশন দেবে, কতখানি উৎসাহিত করবে, মনের জোর বাড়িয়ে দেবে। কিন্তু ওই পরিচিত হাতের স্পর্শ সে পিঠে পেল না। স্বাভাবিকভাবে সে মানসিকভাবে ভেঙে পড়ল, মুচড়ে পড়ল। কি ট্রেনিং সে করবে বুঝে উঠতে পারছে না, কারণ অন্যান্যরা তো অন্যদেরকে বলছে, তাকে তো কেউ বলছে না, দেখাচ্ছে না। তাই ট্রেনিংটা কিভাবে শুরু করবে, কি কি ট্রেনিং করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। কেউ কিছু বলছে না, দেখিয়েও দিচ্ছে না। হিয়াকে নিয়ে ব্যস্ত প্রণবেন্দু, স্বাভাবিক, প্রণবেন্দু বিশ্বাস হিয়াকে নিয়ে ব্যস্ত, সব মনোযোগ হিয়ার দিকে। হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য, অমিয়াকে ঠিকঠাক করে ট্রেনিং দিচ্ছে হরিচরণ। কোনির দিকে কেউ নেই, দেওয়ার কথা ছিল ক্ষিতিশ সিংহের, সে আসে। তবু কোনি কি করবে, নিজের চেষ্টাতেই মোটামুটি জোরে 400 মিটার ফ্রি স্টাইল কাটলো, জোরে, যত জোরে পারে। কিন্তু মানসিকভাবে সে তখনও পর্যন্ত সেই মুহূর্তে প্রস্তুতি নিতে পারেনি। কয়েকটা 25 মিটার স্প্রিন্ট, আবার 100 মিটার, আবার 400 মিটার, মিনিট 5 টার্ন ও স্টার্ট, টার্ন করলো আবার স্টার্ট করলো 5 মিনিট ধরে। তারপর 200 মিটার মেডলি কাটলো, মানে যাওয়া আসা যাওয়া আসা, এই যে মেডলি, ব্যক্তিগত মেডলি, দলগত মেডলিও আছে। তো 200 মিটার মেডলি কাটলো, সবটাই সে একা একাই করলো, কারোর নির্দেশ বা নির্দেশিকা ছাড়া। স্টার্টিং ব্লকে বসে কস্টিউম পরা একটি মেয়ে ওদের ট্রেনিং দেখছিল। কে, নামটি কি? রমা যোশী। তো ট্রেনিং দেখছিল মেয়েটা স্টার্টিং ব্লকে বসে কস্টিউম পরে। কোনি জল থেকে উঠে তার পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটি হাসলো। এই হাসিটা কিন্তু কোনো ব্যঙ্গ বিদ্রুপের হাসি নয়, একটা মানুষের সঙ্গে প্রথম পরিচয়ে যে হাসিটা, সেই হাসি। ও সাঁতার কাটছিল, কিছুক্ষণ ফলো করেছে, বা ভালোই সাঁতার কাটতে মেয়েটা, তো এবার একটু কথা বলতে চায়, একটু হাসি মুখ করে ওই মেয়েটা, মানে রমা যোশী, কোনি নাম জানতে চাইল। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ কনক চাপাপাল। ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল, মানে ওর সাঁতারের মধ্যে একটা দারুণ স্টাইল আছে, সুন্দর স্টাইল। কোনি এবার ফাঁপড়ে পড়লো, ফাঁপড়ে দোটানায়। কি বলা উচিত, কারণ ও তো ইংরেজি বলতে পারে না, প্রথমবার বলেছে কোনো রকম ভাবে, কিন্তু এরপর ইংরেজিতে কিভাবে উত্তর দিতে হবে ও জানেই না। তাই ইংরেজিতে জবাব দেওয়ার দায়টা এড়াবার জন্য
এই কথার উত্তরে সে শুধু হাসলো। এই পর্যন্ত ঠিক আছে। মেয়েটি আঙুল তুলে হিয়াকে দেখিয়ে বললো, হিয়াও ট্রেনিং করছে, হিয়ার ট্রেনিং বেটার। তাই হিয়ার দিকে আঙুল তুলে মেয়েটা বললো, মানে রমাদেশী বললো, ইজ হি এ ফ্রি স্টাইলার? সে কি একজন ফ্রি স্টাইলার? দারুণ সাঁতার কাটে, ও ফলো করছে। কিন্তু ইংরেজি অর্থটা সে বুঝতে পারলো না, তো হিন্দিতে জিজ্ঞেস করলো, क्या बोलता? उफ, फ्री स्टाइलर है? हम है, वो है वे स्ट्रोक का मेडली का, তোমার স্ট্রোক क्या? তো হিন্দি বাংলা মিশিয়ে আমার মতো আর কি, আমি যেমন ভালো হিন্দি বলতে পারি না, তো হিন্দি আর বাংলা মিশিয়ে বলি ভাঙা ভাঙা, তো সেরকমই কোনির মতো আমারও দশা, আমারও অবস্থা। যাই হোক, তো ও কোনি ফ্রি স্টাইলার এটাই বললো, কিন্তু হিয়া বেস্ট স্ট্রোকে প্রধানত ভালো, আর মেডলিতেও। সেই সাথে সাথে কোনি জিজ্ঞেস করলো যে প্রশ্নকারী যে প্রশ্ন করছে মেয়েটা, তার স্ট্রোক কি, সে কি স্ট্রোকের সাঁতার কাটে প্রধানত, তার স্ট্রোক কি? মেয়েটি হেসে বললো রমা যোশী। তো রমা যোশী যখন বলল, তখন আর বোঝানোর দরকার হলো না যে এই মেয়েটা আসলে কি ধরনের সাঁতারে সব থেকে এগিয়ে রয়েছে। বলো রমা যোশী কোন সাঁতারে এগিয়ে রয়েছে, কি ধরনের সাঁতারে? তোমরা তো 14 নম্বর পরিচ্ছেদ পড়েছো, বলো রমা যোশী প্রধানত কি ধরনের সাঁতারু? কোনি যেমন ফ্রি স্টাইলার, আর বেস্ট স্ট্রোকে হিয়া। রমা যোশী কি ধরনের? রমা যোশী কি ফ্রি স্টাইলার না বাটারফ্লাই? বাটারফ্লাই। বাটারফ্লাইতে কিন্তু ও অনেকগুলো গোল্ড পেয়েছে, বাটারফ্লাইতে গোল্ড পেয়েছে। যাই হোক, একটু এগিয়ে যাই, তোমরা একটু খেয়াল রেখো যে রমা যোশী প্রধানত কি ধরনের সাঁতারু। কোনি এবার ভালো করে তাকালো, যখনই বললো রমা যোশী নামটা, কারণ রমা যোশী নামটা ও বহুবার শুনেছে, ভালো করে তাকালো। এরকম চাক্ষুষ করার সুযোগ হয়েছে, সামনাসামনি দেখার সুযোগ হয়েছে, এইরকম ভাবে ও ভাবতে পারেনি রমা যোশীর সঙ্গে এরকম ভাবে সাক্ষাৎ হবে। শ্যামলা মাজা রং, একদম শ্যামলা, গায়ের রং চাপা, মাজা, দোহারা গরম মানে ছিপছিপে, চুল ঘাড় পর্যন্ত ছাটা, সাধারণ বাঙালি মেয়ের মতোই দেখতে। হঠাৎ তার চোখে ভেসে উঠলো 70 সংখ্যাটা। 70 সংখ্যাটা ভেসে উঠল, ওই যে সংখ্যাটা ক্লাবের বারান্দায় লেখা ছিল, তাই না? আর বাড়িতে। কোনি দ্রুত ড্রেসিং রুমের দিকে পা চালালো। বাংলাকে প্রথম গোল এনে দিল হিয়া, প্রথম গোল হিয়াই এনে দিল, এটা মাথায় রেখো। বাংলার হয়ে প্রথম গোল এনেছে হিয়া। 5টির বেশি মেয়ে ভারতবর্ষে পাওয়া যায়নি 200 মিটার বেস্ট স্ট্রোক সাঁতার কাটার জন্য। সারা ভারতবর্ষে 200 মিটার সাঁতার কাটার জন্য 5টা বেস্ট স্ট্রোকে 5টা মেয়েকে পাওয়া যায়নি, এই জন্য হিট করার দরকার হয়নি। তাই সরাসরি ওরা যতজন 200 মিটার বেস্ট স্ট্রোকে অংশগ্রহণ করেছিল সবাই হিট না করেই ফাইনালে উঠে গেছে। হিয়া 3 মিনিট 32 সেকেন্ড সময় নিল। জাস্ট হিট হয়েছে, হিট না করে বলছি, কিন্তু হিট না করে না, হিট হয়েছে, কিন্তু হিট হলেও কাউকে বাতিল করা হয়নি। এই হিটে দেখা গেল 200 মিটার বেস্ট স্ট্রোকে হিয়ার সময় নিয়েছে 3 মিনিট 32 সেকেন্ড। প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট গ্যালারিতে বসেছিল কোনি। প্রতিযোগীরা যেখানে বসবে গ্যালারির নির্দিষ্ট জায়গায়, সেই নির্দিষ্ট জায়গায় কোনি বসেছিল। দেখলো ভিক্টরি স্ট্যান্ডে হিয়া উঠলো আরো 2টি মেয়ের সঙ্গে। ভিক্টরি স্ট্যান্ডে হিয়া উঠেছে, হিয়া ফার্স্ট, আরো 2টো মেয়ের সঙ্গে উঠলো। ওর গলায় মাদ্রাজের এক মন্ত্রী মেডেল ঝুলিয়ে দিল। হ্যাঁ, এইগুলো তো হিয়ার সাথে সাথে কোনিরও হতে পারত। তাহলে সে বসে বসে যেন চোখের সামনে নিজের ওই রকম জায়গায় পৌঁছানোর যেন স্বপ্ন দেখছে। মাদ্রাজের একজন মন্ত্রী মেডেল ঝুলিয়ে দিয়ে গেল, ব্যান্ড বাজছে, আর তার বুকের মধ্যে একটা অসহ্য একটা কষ্ট মোচড় দিয়ে দিয়ে উঠতে লাগলো, মোচড় দিয়ে উঠছে কষ্ট, কারণ এগুলো সবাই দেখছে
কিছুতে নিজেকে স্থির রাখতে পারছে না, এই জায়গা থেকে, এই অবস্থা থেকে, এই রকম ধরনের পজিশন থেকে সে বঞ্চিত হচ্ছে। আর এই মোচড় দিয়ে ওঠা কষ্টটা শুধু যে এইরকম বঞ্চনার থেকে তা নয়, এই বঞ্চনার পেছনে তার মনে হয়েছে তার খিদ্দারও হাত রয়েছে। খিদ্দা যদি আসতো এরকম ধরনের বঞ্চনা হতো না। তার মানে অভিমানটা আর কষ্টটা দুটো একসঙ্গে মিশে গেছে। পুলের ওধারে বসেছে হিয়ার বাবা মা। ছুটে গেল হিয়া, বাবা জড়িয়ে ধরে চুমু দিল, হিয়াকে কোলে টেনে নিল মা। হিয়া তোয়ালের ক্লোলটা গায়ে দিয়ে ওধারে এলো। এবার মেয়েরা হিয়াকে ঘিরে ধরেছে। দেখি দেখি মেডেলটা। হিয়াকে ঘিরে ধরলো মেয়েরা। কনগ্রাটস হিয়া, কনগ্রাচুলেশন জানাচ্ছে, অভিনন্দন। তার প্রত্যুত্তরে থ্যাংক ইউ, ধন্যবাদ দিল হিয়া। দারুণ ফিনিশ করেছে, দারুণ ফিনিশ করেছে, শেষটা খুব দারুণ করেছে। আমি তো ভাবলুম একজন ওদের সহ খেলোয়াড় বলছে, আমি তো ভাবলাম গুজরাট যেরকম নেক অ্যান্ড নেক যাচ্ছে, নেক অ্যান্ড নেক মানে কি? আক্ষরিক অর্থে গলা এবং গলা, কিন্তু নেক অ্যান্ড নেক মানে কি? এতজনের মধ্যে কেউ বলতো গলায় গলায় যাচ্ছে, এটা হয় না। কাঁধে কাঁধে, কাঁধে কাঁধ মিলিয়ে চলা, কাঁধে কাঁধে, হ্যাঁ সমানে সমানে, কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়া যাকে বলে। গলা আছে না, নেক মানে গলা, ঠিক আছে, কিন্তু এখানে কি হবে আমরা বলি না অনেক সময়, মানে ও যেমন যাচ্ছে সমানে সমানে যাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে সমানে সমানে, নেক অ্যান্ড নেক, তার মানে সমানে সমানে, বুঝতে পারছো? তার মানে গুজরাটের একটা মেয়ে হিয়ার সঙ্গে এমনই নেক অ্যান্ড নেক যাচ্ছে, সমানে সমানে যাচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে, যে টার্নিং এ যদি হিয়া ওকে মারতে না পারে, টার্নিং এর সময় যদি ওকে পেছনে ফেলে ওখান থেকে এগিয়ে আসতে না পারে হিয়া, তাহলে কিন্তু পিছিয়ে পড়তে পারে। এবারে হিয়া বলছে আমার শুধু ওই একবারই তখন ভয় হচ্ছিল, ওই টার্নিং এর সময় ভয় হচ্ছিল, না জানি টার্নিং এর সময় যদি আমি কোনো কারণে ভুল করে ফেলি, কারণ টার্নিংটা আমার এত খারাপ, কিন্তু আজকের আমি উদ্রে গেছি, টার্নিং এর সময় কিন্তু আমার খারাপ কোনো পারফরমেন্স ঘটেনি। আর একজন বলছেন মহীশূরের মেয়েটাকে দেখেছিস? মহীশূর কেমন যেন আগাগোড়া মুখ তুলে রইল। তার মানে মহীশূরের মেয়েটা যথেষ্ট স্ট্যামিনা আছে, দম ভালো, ও ক্লান্ত হয়ে পড়েনি, আগাগোড়া মুখ তুলে একবারে এগিয়ে চলেছে ছন্দ বজায় রেখে। তো এই সমস্ত কথাবার্তা হচ্ছে, কোনি তফাতেই বসে রইল, তফাতে কিছুটা দূরেই বসে রয়েছে, কিন্তু এগুলো দেখছে। হিয়া বার কয়েক গ্যালারিতে চোখ বোলাবার সময় কনির মুখের দিকে তাকিয়েছিল মাত্র। হিয়ার চোখ কনির দিকে পড়েছিল, কিন্তু সেইভাবে হয়তো গুরুত্ব দেয়নি। মেয়েদের একটি ফাইনাল ছিল, বাকিগুলি ফ্রি স্টাইলের হিট। একটাই ফাইনাল ছিল আর বাকিগুলো ফ্রি স্টাইলের হিট ছিল। অমিয়া ফ্রি স্টাইলের 3টিতেই ফাইনালে উঠেছে, কারণ অমিয়া ফ্রি স্টাইলার, 3টেতেই ও ফাইনালে উঠেছে। বেলা 200 মিটারে এবং হিয়া 100 মিটারে। কথা ছিল হিয়া 200 মিটার এবং 400 মিটারেও নামবে, মানে 200 মিটার ফ্রি স্টাইল এবং 400 মিটার ফ্রি স্টাইলেও নামবে, কিন্তু প্রণবেন্দু শেষ মুহূর্তে ওর নাম প্রত্যাহার করিয়ে নেয়, মানে হিয়াকে 200 মিটার আর 400 মিটারে নামায়নি। কারণ একটু আগে ব্যাখ্যা করেছিলাম কোন যুক্তিতে হিয়াকে নামালো না, হিয়ার নাম প্রত্যাহার করে নিল না। এই ইভেন্টগুলোতে যদি ওর নামে 200 আর 400-এ, তার অন্য ইভেন্টগুলোর খারাপ হবে, যে ইভেন্টগুলোতে ওর গোল্ড পাওয়ার নিশ্চয়তা আছে, কারণ এগুলোতে নামলে ওর চাপ পড়বে, তাহলে যেগুলোতে গোল্ড পেতে পারে সেইগুলো থেকে ও বঞ্চিত হবে, সেগুলোর ক্ষতি হবে। এই অজুহাত দিয়ে ও নাম প্রত্যাহার করে নিয়েছে। অজুহাত ঠিক নয়, এটা হচ্ছে ধীরেন ঘোষ বা হরিচরণ মিত্রদের মনে হতে পারে অজুহাত, কিন্তু ও এটা বাস্তবসম্মত যুক্তি দিয়েই হিয়াকে নামায়নি। তর্ক তুলেছিল যখন 200 আর 400-তে হিয়াকে নামালো না, তখন তর্ক তুলেছিল হরিচরণ, কি এমন ক্ষতি হবে, কি এমন ক্ষতি হবে, দুটো ব্রোঞ্জ তো শিওর আসতো, তাহলে দুটো ব্রোঞ্জ আসতো, ওই 200 থেকে 400 থেকে একটা একটা করে দুটো ব্রোঞ্জ আসতো, আর বাংলার পয়েন্টও আসতো, তার মানে বেঙ্গলের 2টো পয়েন্ট, তাহলে 2টো পয়েন্ট, দুটো কিন্তু ব্রোঞ্জ।
এবার চ্যাম্পিয়নশিপের জন্য বেঙ্গলের খুব ভালো চান্স আছে, আর সেই চান্সটাকে হরিচরণের কথায় প্রণবেন্দু বিশ্বাস মিস করছে বা চান্সটাকে গুরুত্ব দিতে চাইছে না, নিতে চাইছে না। কিন্তু প্রণবেন্দু বিশ্বাসও কিন্তু তককে তককে ছিল। যাই হোক, হরিচরণ বলছে, প্রণবেন্দু তুমি শুধু হিয়ার কথাই ভাবছো, হিয়ার উপরে চাপ পড়বে, হিয়ার কথাই ভাবছো, তুমি বেঙ্গলের কথাটা একবার ভাবছো না? আমরা চাইছি বেঙ্গল এগিয়ে যাক, বেঙ্গল চ্যাম্পিয়নশিপ পাক, বেঙ্গল পয়েন্টে 2 পয়েন্ট এগিয়ে যাবে, 2টো ব্রোঞ্জ পাবে, আর তুমি শুধু হিয়ার কথা ভাবছো। ব্যাস, সুযোগটা পেয়েই প্রণবেন্দু, শোনা মাত্র প্রণবেন্দু দপ করে জ্বলে উঠেছিল। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখবে। এই যে শোনা মাত্র, এই কথা শুনে, হরিচরণের এই কথা শুনেই প্রণবেন্দু একবারে দপ করে জ্বলে উঠেছিল। মানে ও তো সুযোগের অপেক্ষায় ছিল, ব্যাস সুযোগ পেয়েছে, একবারে জ্বলে উঠেছে, একবারে ঝাঁপিয়ে পড়েছে। বেঙ্গলের কথা আমি ভাবি না, শুধু আপনারাই ভাবেন। তাহলে মেয়েটা ওখানে বসে আছে কেন? আপনারা যদি বেঙ্গলের কথা ভাবতেন, তাহলে ওই মেয়েটাকে ওখানে বসিয়ে রেখেছেন কেন? ওখানেও বসে আছে কেন? কি করছে? আপনাদের তো দায়িত্ব, ওই মেয়েটা দূরে বসে রয়েছে, ওই মেয়েটাকে আপনারা সাঁতারে নামাচ্ছেন না, কি ব্যাপার? বেঙ্গলের কথা আমি ভাবছি না, না আপনারা ভাবছেন না? প্রণবেন্দু গ্যালারিতে বর্ষা কোনির দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ও থাকলে বেঙ্গল শিওর চ্যাম্পিয়নশিপ পেত। কিন্তু আপনারা ক্ষিতিশ সিংহীকে জব্দ করার জন্য ওকে ভিক্টিমাইজ করলেন। ভিক্টিমাইজ করা মানে কি? অভিযুক্ত করা। হ্যাঁ, ভিকটিম, ভিক্টিমাইজ না, ভিক্টিমাইজ করা মানে হচ্ছে অভিযুক্ত করা। মানে বলে না যে কাউকে ভিক্টিমাইজ করা মানে সে যে অপরাধী বলে অভিযুক্ত করা। ভিকটিম মানে কি? ভিকটিম মানে অপরাধী, অভিযুক্ত। তা অপরাধী না অভিযুক্ত, ভিকটিম। হ্যাঁ, তা ভিক্টিমাইজ মানে যাকে অপরাধী বলে অভিযুক্ত করা, তাকেই বলে ভিক্টিমাইজ করা। তো আপনারা ভিক্টিমাইজ করলেন যে ও দোষ করেছে, ওর এখানে অনেক অনেক রকম সমস্যা তৈরি করছে, চুরি টুরি করছে, অনেক কিছু। যাই হোক, তো আপনারা ওকেই ভিক্টিমাইজ করলেন ক্ষিতিশ সিংহকে জব্দ করার জন্য। তো ও কেন ভিক্টিমাইজ হবে? ওর এখানে নাম বাতিল করে দেওয়া হয়েছে, নাম নাকি দেয়াই হয়নি, এই অজুহাতে এখানকার কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে। সেটা তো আপনাদের দেখা উচিত। আর এখন এসে বাংলার জন্য কাঁদুনি গাইছেন, বলছেন আমরা বাংলার হয়ে ভাবছি, আপনি বাংলার হয়ে ভাবছেন না, কাঁদুনি গাইছেন। এবার আমি দেখবো আপনার মেয়েরা কি করে, কত পয়েন্ট পায়। আপনার মেয়েরা মানে জুপিটারের মেয়েরা কত পয়েন্ট নিয়ে আসে, আপনার বাংলাকে কত পয়েন্ট আপনাদের ক্লাবের মেয়েদের থেকে নিয়ে আসতে পারেন, আমরা দেখব। কোনি জানতো না, তাকে কেন্দ্র করে 2টো দল পাখি উঠে ঝগড়া শুরু করেছে। এই লাইনটা দাগ দিয়ে রাখো, এই লাইনটা থেকেও প্রশ্ন আসতে পারে যে কোনি জানতো না যে তাকে কেন্দ্র করে 2টো দল পাখি ঝগড়া শুরু করেছে। এটা কোনি জানতো না। আমি এর আগে বলেছিলাম কোনি আন্দাজ করেছিল, কিন্তু না, কোনি এখনো পর্যন্ত কিছুই জানে না। পরদিন বৃহস্পতিবার সকালে 200 মিটার ফ্রি স্টাইল ফাইনাল, বিকালে 100 মিটার বাটারফ্লাই। অমিয়া আর বেলা পুল থেকে ফিরেই এসেই বিছানায়। ওদের খাটনি হয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, একবারে বিছানাতে শুয়ে পড়েছে। ধীরেন ঘোষ বিস্কুট আর কমলা লেবু এক হাতে, অন্য হাতে মধু ভর্তি শিশি নিয়ে ঘরে ঢুকলো। যখন এরকমভাবে খেলাধুলা করে ক্লান্ত হয়ে পড়ে, তখন শরীরের উইকনেসটাকে কমানোর জন্য, উইকনেসটাকে কাটিয়ে ওঠার জন্য মধুটা চটজলদি খুব ভালো কাজ করে। তো যারা খুব দৌড়ঝাঁপ করে, ব্যায়াম করে, তাদের জন্য মধু এটা খুব কার্যকরী। যাই হোক, তো মধুবর্তী শিশি নিয়ে ঘরে ঢুকলো। বিস্কুট রয়েছে, কমলালেবু হাতে রয়েছে ধীরেন ঘোষের। কাল সকালের জন্য এই সমস্ত খাবার দাবার, দুধ দুজনের জন্য 2 গ্লাস রেডি করে আনো প্রণতি ভাদুরী। প্রণতি ভাদুরীকে বলা হলো যে 2 জনের জন্য দুধ রেডি করে রাখতে হবে, আর ঠিক 8টায় পুলে পৌঁছানো যায়। 8টার সময় পুলে পৌঁছতে হবে। এখন একদম রেস্ট, 7টার মধ্যে খেয়ে নিয়েই ঘুম। যথাসাধ্য নির্দেশ দিয়ে ধীরেন ঘোষ ঘরের চারদিকে চোখ বোলালো। এবার সবাইকে উৎসাহিত করার জন্য, সবাইকে আরো ইন্সপিরেশন দেওয়ার জন্য আরো একটা উদ্যম তৈরি হোক, মনোবল তৈরি হোক, সেটার জন্য
এই ধীরেন ঘোষ কিছু বক্তব্য রাখলো এখানকার বাংলার মেয়েদের উদ্দেশ্যে। তোমাদের একটা কথাই বলবো, প্রথম গোল্ড বাংলা জেনেছে, শুভ জয়যাত্রায় আমরা বেরিয়েছি, শেষ গোল্ডও আমাদের, আমরা চ্যাম্পিয়ন হবই। মনে রেখো, লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তোমাদের দিকে তাকিয়ে আছে, তারা অধীরভাবে অপেক্ষা করছে বাংলার মেয়েরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরবেই। একটা গোল্ড পেয়েছি, বাকি 8টাও আমরা নেব, আমাদের কেউ আটকাতে পারবে না। ভালোই ডায়লগ। যে দলপতি হয়, যে সেনাপতি হয়, যে লিডার হয়, যে পথ দেখায়, তাকে এমন ধরনের কথা বলতে হয় দলের মনোবল বাড়ানোর জন্য, বজায় রাখার জন্য। কিন্তু আমরা ধীরেন ঘোষের কাছ থেকে কতখানি ভালো আশা করতে পারি, যার মনটাই কদর্য কুৎসিত, যে বাংলার হয়ে নয়, শুধু খিদি সিংহকে জব্দ করার জন্য এরকমভাবে চক্রান্তে যুক্ত হয়েছে। যাই হোক, ধীরেন ঘোষের এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে ধীরেন ঘোষ চেষ্টা করছে এই মুহূর্তে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য। পরদিন দুটি ইভেন্টের দুটিতেই প্রথম হলো রমা যোশী। 200 মিটারে অমিয়া ব্রোঞ্জ পেল। রূপ নিল মহারাষ্ট্রের নতুন মেয়ে সাধনা দেশপান্ডে। এই মহারাষ্ট্রের দলে এই মেয়েটা নতুন এবছর যোগ দিয়েছে, গত বছর পর্যন্ত এই নাম শোনা যায়। বেলা 5ম স্থান পেল। চিৎকারে গোল্ড মেডেল থাকলে সেটা পেত কে পেত? চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেললো। কে পেত চিৎকারে গোল্ড মেডেল থাকলে? কে পেত? হ্যাঁ, হরিচরণ। চিৎকারে গোল্ড মেডেল থাকলে হরিচরণ পেত। যাই হোক, সবাইকে ছাড়িয়ে গেছে চিৎকারে হরিচরণ। অমিয়া যথাসাধ্য করেছে, কিন্তু গত বছরের থেকে তার সময় 6 সেকেন্ড কম হলো, পিছিয়ে গেছে। গম্ভীর মুখে অমিয়া জল থেকে উঠে গেল। বেলা ফুঁপিয়ে উঠলো কয়েকবার, কারণ বেলা 5ম হয়েছে। বেলা ফুঁপিয়ে কেঁদে উঠলো। হিয়া এগিয়ে এসে যোশীকে অভিনন্দন জানালো। হ্যাঁ, এই হচ্ছে আদর্শ খেলোয়াড়, যে প্রথম হয় তাকে অভিনন্দন জানাতে হয়। মনের ভেতরে যতই তোমার ঈর্ষা থাকুক, হিংসা থাকুক, তবুও খেলোয়াড় সুলভ যে আচরণ, সেটা হলো যে প্রথম হয় তাকে অভিনন্দন জানাতে হয়, কনগ্রাচুলেশন জানাতে হয়। এটা একজন খেলোয়াড়ের ব্যবহার। এরপর ঘোষণা, ভিক্টরি স্ট্যান্ডে গলায় মেডেল করা, ব্যান্ডের বাজনা যোশীকে কেন্দ্র করে। কোনি উদাস চোখে সবকিছু দেখলো, বসে বসে দেখছে। বঞ্চনার পাহাড় জমে উঠছে তার মধ্যে, কষ্ট বাড়ছে। বিকেলে মেয়েরা দল বেঁধে সমুদ্রের ধারে বেড়াতে গেল। কোনিকে কি সাথে নেবে? নিশ্চয়ই নয়। কোনি পুলেই রয়ে গেল। বাটারফ্লাইয়ে রমার ধারে কাছে কেউ আসতে পারলো না, কারণ রমা যোশী বাটারফ্লাইয়েই সেরা, ধারে কাছে কেউ আসতে পারলো না। বাংলার কোনো মেয়ে ফাইনালে নেই বাটারফ্লাই। দিল্লি আর গুজরাট বাকি মেডেল দুটি নিল, বাংলা নিতেই পারলো না, কারণ বাটারফ্লাই বাংলার সেরা কেউ নেই। কোনি নিরুৎসব চোখে সবকিছু দেখলো, একটু উৎসাহ হারিয়ে দেখলো, দেখতে হয় তাই দেখলো। এই সমস্ত নিয়ে তার বেশি একটা ইন্টারেস্ট বা তার বেশি উৎসাহ নেই। শুক্রবার সকালে সোনা জিতল হিয়া আর রূপ পুষ্পিতা 100 মিটার বেস্ট স্ট্রোকে, কারণ বেস্ট স্ট্রোকে তো হিয়া সেরা, হিয়া হচ্ছে সোনা জিতল। ব্রোঞ্জ গুজরাটের। চ্যাম্পিয়নশিপের মাঝ পথে বাংলা দাঁড়িয়ে রয়েছে 14 পয়েন্টে আর মহারাষ্ট্রের 16 পয়েন্ট। তার মানে মহারাষ্ট্র থেকে 2 পয়েন্ট পিছিয়ে রয়েছে চ্যাম্পিয়নশিপের মাঝখানে। আর সোনা হিয়া এবং রমার 2টি করে সোনা। আমি এর আগে 4টে বলেছিলাম। এই মুহূর্তে বাংলা আর গুজরাট, বাংলার মহারাষ্ট্র মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে, 2 পয়েন্টের ব্যবধান, কিন্তু হিয়া আর রমার 2টো করে সোনা। এদিকে তারা সমান সমান। চাপা একটা উত্তেজনা বাংলার ক্যাম্পে, মৃদু কম্পন তুলল। স্বাভাবিকভাবে উত্তেজনা, কারণ পরের দিন কারা এগিয়ে যাবে কারা পিছিয়ে পড়বে সেটা নির্ভর করছে অমিয়ার উপরে। তাই একটা চাপা গুঞ্জন ক্যাম্পে। কোনি কোনো কথায় যোগ দিল না। কি হবে তার কথায় যোগ দিয়ে? কি হবে? তাকে তো বসিয়ে রাখা হয়েছে, তার দিকে তো কারোর নজর নেই, কারোর কেয়ার নেই। সে ওই চুপচাপ নিজের মতো আছে, কোনো কথাতে যোগ দিল না। শুনলো, কানে এলো, কিন্তু সেইভাবে তার কোনো উৎসাহ নেই।
দুপুরে খেতে বসার আগে ধীরেন ঘোষ এসে বলে গেল, বাংলা আবার ভারতের সাঁতারে নিজের জায়গায়। ডান হাতের তর্জনী, এই যে তর্জনী, এই আঙুলটাকে তর্জনী বলা হয়, ডান হাতের তর্জনী মাথার উপর তুলে গলা কাঁপিয়ে বলল, উঠেছে কাঁচা কলা। যাই হোক, হিয়ার ট্রানজিস্টারে রক মিউজিক বাজছিল, রকিং গার্ল, রক মিউজিক বাজছে ট্রানজিস্টারে। প্রণতি ভাদুরী রেডিওটা বন্ধ করে ফিসফিস করে ধমক দিল, শোনো, ইন্সপিরেশন পাবে তাহলে, ভালো করে শোনো, এদিকে ইন্সপিরেশন পাবে এই কথাগুলো শুনলে। কিপ আপ দি ফ্ল্যাগটাকে কিপ আপ মানে তুলে রাখো, বজায় রাখো। এখন সমান চলেছে, কিন্তু আমরা বেরিয়ে যাবই। এখন সমান চলেছে, সমান বলতে এখানে সোনার ক্ষেত্রে সমান। আর 14 পয়েন্ট 16 পয়েন্ট, কতটুকু আর ব্যবধান, মাত্র 2 পয়েন্ট, আমরা বেরিয়ে যাবই যাব। সত্যি পরের দিন বেরিয়ে গেল। রমা যোশী বিকেলে অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল, মজা করে বললাম। রমা যোশী বিকেলে অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল 150 মিটারের টার্ন নিয়েই, 150 মিটারের টার্ন নিয়ে, আর বাকি 50 মিটার ও একাই বেরিয়ে গেল আগে। এবং অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে, মেডলি শেষবার টার্ন নিচ্ছে 400 মিটারে, তো 50 মিটার গেল, আবার 50 মিটার এলো, আবার 50 মিটার গেল। তো 50 মিটারে গিয়ে টার্ন নিয়ে রমা যোশী যখন 400 মিটার শেষ করবে, তখন অমিয়া ওই 150 মিটারের টার্নটা নিচ্ছে। তার মানে 50 মিটারের ব্যবধান তৈরি করে ফেলেছে রমা যোশী অমিয়াকে পিছনে ফেলে। যাই হোক, অমিয়া যখন শেষবার টার্ন নিচ্ছে, তখন শেষ 400 মিটার শেষ করলো। যেন 100 মিটারের প্রতিযোগিতা করছে এমন বেহিসেবিভাবে অমিয়া শুরু করেছিল। অমিয়া ভেবেছিল যে 100 মিটারের, মানে প্রথমে জোর বাড়িয়ে দিয়েছে অমিয়া। কি রিলে রেসগুলোতে তো বোঝো, ম্যারাথন দৌড়গুলোতে বোঝো না, 400 মিটার 800 মিটারের দৌড় যারা খেলেছো, দৌড়ে যারা নাম দিয়েছো জানো, তারা কিন্তু দেখবে যে প্রথমে যে গতি বাড়িয়ে দেয়। যদি 100 মিটারের দৌড় প্রতিযোগিতা হয়, 100 মিটার রান হয়, 100 মিটার রান হলে কি হবে, প্রথম থেকেই কিন্তু দৌড়টা বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে। কিন্তু যদি 400 মিটার 800 মিটার হয়, তাহলে প্রথম থেকে যে দমটা শেষ করে ফেলবে গতি বাড়িয়ে, পরের দিকে কিন্তু সে আর দম ধরে রাখতে পারে না, কি তাই তো? ম্যারাথন দৌড়গুলো তো তাই, প্রথমে যদি কেউ জোরে বেরিয়ে যায়, পরের দিকে আর যেতে পারে না, হাঁপিয়ে গিয়ে পিছিয়ে পড়ে। তো এমনভাবে অমিয়া শুরু করেছিল, মনে হচ্ছিল যেন সে 100 মিটার প্রতিযোগিতাতে নেমেছে বলেই প্রথমে শুরু করে দিয়েছে, রমা যোশী থেকে এগিয়ে গেছে। কিন্তু রমা যোশী প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকটাই তার গতিটাকে বজায় রেখেছে, আর লাস্ট মুহূর্তে সে নিজেকে একেবারে বিস্ফোরিত করে দিয়েছে। 100 মিটার পর্যন্ত রমা পিছিয়ে ছিল। 100 মিটার, 100 মিটার মানে 100 কত মিটার? ও 100 মিটার বলেছে, মানে 1 মিটার 125, না 100 মিটার বলেছে, 125 না, 1.25 বোধ হয়। 1 মিটারের 4 ভাগের 1 ভাগ 100, তার মানে 100 মিটার বলেছে। 100 মিটার পর্যন্ত রমা পিছিয়ে ছিল, মানে দুজনে এগিয়ে চলেছে, কিন্তু রমা যোশী কিছুটা 100 মিটার কিন্তু পিছিয়ে ছিল অমিয়ার থেকে, প্রায় 10 মিটারে। ও 100 মিটার বলেছে, রাইট, 100 মিটার না, ভুল বলেছে, হ্যাঁ ঠিকই ধরেছ, 100 মিটার মানে 125 মিটার। 100 মিটারের 4 ভাগের 1 ভাগ মানে 25 মিটার, তাহলে 100 মিটার হলে 125 মিটার হয়, একদম ঠিক হিসাব। তাহলে 100 মিটার পর্যন্ত রমা যোশী পিছিয়ে ছিল প্রায় 10 মিটার, তার মানে 125 মিটার যখন পেরিয়ে গেছে, তখন 10 মিটার পিছিয়ে ছিল। কিন্তু তারপরে অমিয়া মন্থন হতে শুরু করে, আর রমা তার সমান গতিতে কোনো হেরফের না ঘটিয়ে 300 মিটার পর্যন্ত একই রকম ছিল, তারপরে গতি বাড়িয়েছিল, আর লাস্ট শেষ 50 মিটার সে একা সাঁতরে বেরিয়ে এসেছিল রমা যোশী ওই অমিয়াকে একেবারে পেছনে ফেলে। পাঞ্জাবের মনজিৎ কাউর ব্রোঞ্জ নিল। অমিয়া এখানে পিছিয়ে গিয়ে, এখানে হেরে গিয়ে, আঘাত পেয়ে
সকলের আগেই ট্যাক্সি করে একা ক্যাম্পে ফিরে আসে। শনিবার সকালে হিয়ার 2টি হিট, মেডলি এবং ব্যাকস্ট্রোকের। সব মেয়ের চোখ এখন হিয়ার দিকে, কারণ অমিয়া ডুবিয়ে দিয়েছে। গম্ভীর হয়ে গেছে সে, কারণ তার প্রতি একটা প্রত্যাশা, সবার প্রত্যাশাটা এখন অনেকটাই বেড়ে গেছে, তো গম্ভীর হয়ে গেছে। ধীরেন ঘোষ আজ আর বক্তৃতা দিল না, কারণ আগের দিন বক্তৃতা দিয়েছিল, লাস্ট লাইনটা কি ছিল? এখন সমান চলছে কিন্তু আমরা বেরিয়ে যাবই। কিন্তু দেখা গেল রমাদোষী বিকেলে অমিয়ার পাশ দিয়ে বেরিয়ে গেল। তো আজকে আর বক্তৃতা দিল না। ধীরেন ঘোষ চুপচাপ থাকলো, মাথা নেড়ে বলল, অমিয়ার মতো ভেটারেনের কাছ থেকে এমন ব্যাডলি জাজ রেস কেউ আশা করেনি। অমিয়ার মতো ভেটারিন, ওর মতো একজন অভিজ্ঞ, এত পুরনো খেলোয়াড়, তো তার থেকে এরকম ব্যাডলি জাজ রেস, ব্যাডলি এরকম খারাপ এই যে রেস, জাজ রেস, এইরকম ধরনের আমরা আশা করি। আমরা 4 পয়েন্টে পিছিয়ে পড়লো। আগের দিন তো 2 পয়েন্টে পিছিয়ে পড়েছিল। হয়তো আজকের যদি অমিয়া জিততো তাহলে আর 2 পয়েন্ট পেয়ে তারা সমান সমান হয়ে যেত, কিন্তু 2 পয়েন্টে মহারাষ্ট্র এগিয়ে গেল। তার মানে মহারাষ্ট্রের থেকে 4 পয়েন্টে পিছিয়ে পড়লো বাংলা। হরিচরণদা যদি অমিয়াদিকে একটু বলেও দিত, বেলা ক্ষীণ স্বরে বললো যে হরিচরণদা যদি একটু ভালো করে বলে দিত অমিয়াদিকে কিভাবে সে সাঁতার কাটবে, কি বৃত্তান্ত, বলেও নি। যাকে যা হওয়ার হয়েছে, এখন অনেক কিছু হিয়ার উপর নির্ভর করছে। হিয়ার উপরে পরের দিনের, কারণ হিয়ার 2টো হিট রয়েছে, একটা মেডলি রয়েছে। কাল সকালে 2টো হিট, রাতে মেডলির ফাইনাল। 2টো হিটে উঠতে হবে আর মেডলির ফাইনাল ওকে জিততে হবে। তোমরা ওকে কনসেন্ট্রেট করতে দাও, মনোযোগী হতে দাও, মনোযোগ এদিকে ফোকাস করতে দাও। ধীরেন ঘোষ চলে যাওয়ার পর সবাই হিয়ার দিকে তাকালো। সবার প্রত্যাশা হিয়ার দিকে, হিয়ার প্রতি। একমাত্র কোনি ছাড়া, কোনি তো কোনো কিছুতেই এখন আর মন নেই, উদাসীন। হিয়া শনিবার সকালে 2টো হিট থেকে অনায়াসে ফাইনালে উঠলো। তাহলে এই 2টো হিটে ও সাফল্য পেয়ে ফাইনালে উঠে গেছে। ব্যাক স্ট্রোকে রমা যোশী নেই। রমা যোশী ব্যাক স্ট্রোকে নয়, ও বাটারফ্লাইতে। তো ব্যাক স্ট্রোকে রমা যোশী নেই। ব্যাক স্ট্রোকে আমরা জানি যে হিয়া সেরা। কিন্তু মেডলির 2য় হিট থেকে রমা ফাইনালে উঠলো হিয়ার সময়কে 2 সেকেন্ড ব্লান করে। যে মেডলির হিট ছিল, সেই মেডলির 2য় হিট থেকে রমা যোশী ফাইনালে উঠে গেছে হিয়ার সময়কে 2 সেকেন্ড ব্লান করে। মানে হিয়ার সময় রমা যোশীর সময় থেকে 2 সেকেন্ড কম। এই ঘোষণা যখন মাইকে হলো, তখন রমা যোশীর এই সময় শোনা মাত্র হিয়া কোথাও না কোথাও ঈর্ষা কাতর হয়েছে। ঘোষণায় রমার সময় শোনা মাত্র হিয়া পুল ছেড়ে চলে গেল বাবা মায়ের সঙ্গে। এদিকে মেয়েরা ফিসফাস কথা বলছে। ক্যাম্পের ঘর, খাটে উপুর হয়ে রেডিওয় হিন্দি গান শুনছে হিয়া। গত 4 দিন কোনির সঙ্গে কারোরই বাক্যালাপ হয়নি। দেখো, 4 দিন ধরে একটা কোনো কথা বলনি। থাকতে পারবে তোমরা এরকম? একসঙ্গে একটা দল গেছো বাইরে কোথাও ঘুরতে, খেলাধুলা করতে, যাই হোক, সেখানে যদি কেউ একটা কথা না বলে, 4 দিন ধরে এরকম দূরে রাখে, অবহেলা করে, মানসিক যন্ত্রণায় শেষ হয়ে যেতে হবে। পারবে এরকম ভাবে থাকতে? বলো, মেয়েরা তো পারবেই না। হ্যাঁ, পারবেই না। মেয়েরা তো এমনিতেই মিশুকে বেশি মেশে, বেশি কথা বলে। একসঙ্গে অনেকজন মেয়ে থাকলে কথা না বলে থাকাই যায় না। সেখানে যদি এরকম দূরে সরিয়ে রেখে দেয়, থাকাটা সত্যি অসম্ভব। তার উপর যদি এরকমভাবে অবহেলা, অপমান, অভিযোগ, তাহলে তো সেখানে থাকাটা কঠিন হয়ে যাবে। মনে হবে কখন ফিরবো, কখন পালিয়ে যাব। যাই হোক, 4 দিন ধরে কোনির সঙ্গে কারোর বাক্যালাপ হয়নি, কারোর কথা হয়নি। অমিয়া কখনো বিছানায় শুচ্ছে, অমিয়া কিছুতে স্বস্তি পাচ্ছে না। উঠে এসে জানালায় দাঁড়াচ্ছে, কিছুতেই মন থেকে শান্তি পাচ্ছে না। টেবিলের এটা ওটা নাড়ছে, বারবার ধরে তার মনোযোগ চলে যাচ্ছে কার দিকে? হিয়ার দিকে। হ্যাঁ, বারবার ধরে হিয়ার দিকে চলে যাচ্ছে, কারণ রেডিওতে গান বাজছে। যাই হোক,
এদিকে নিশ্চয়ই বেলা বলবে, অমিয়াদি শুয়ে পড়ো। অমিয়া বিরক্ত মুখে বেলার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। বিরক্ত মুখে বেলার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। বেলা বলছে, অমিয়াদি শুয়ে পড়ো। দেখ দাঁড়া, ঘুম আসছে না, কিছুতেই মন শান্ত করতে পারছি না। অমিয়া বিরক্ত মুখে বেলার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল। ভীষণ মাথা ধরেছে, তখন থেকে রেডিওটা জ্বালাচ্ছে। হিয়া ওটা বন্ধ করো, অমিয়া বলছে, হিয়া ওটা বন্ধ করো। হিয়া তো রেডিও বন্ধ করার উদ্যোগ দেখালোই না। অমিয়া আবার বলছি রেডিও বন্ধ করো। হিয়া একটু জোর করে দিল রেডিও শব্দ। দেখো হিয়াকে এমনিতেই সহ্য করতে পারছে না, হিয়া রেডিও থেকে বাজা গান সহ্য করতে পারছে না, তাকে গান বন্ধ করতে বলছে। অথচ সে যদি কথা না শুনে আরো রেডিওর ভলিউম বাড়িয়ে দেয় তাহলে মাথাটা জ্বলবে কিনা বলো? হ্যাঁ, অমিয়ার মাথা আরো জ্বলে গেছে, আরো গরম হয়েছে। বলছে বন্ধ করতে, আরো বাড়িয়ে দিচ্ছে। এত বড় স্পর্ধা! অমিয়া চিৎকার করে উঠলো, বন্ধ করবে কিনা, বন্ধ করবে কি করবে না? আমার ভালো লাগছে না রেডিও শুনতে, আমার ভালো লাগছে। হিয়া শুকনো গলায় শান্তভাবে বলল, রেডিও শুনতে আমার ভালো লাগছে মানে ডোন্ট কেয়ার, রেডিও আমি শুনবো, আমার রেডিও আমি গান শুনবো, আমার ভালো লাগছে। তোমার শুনতে ভালো না লাগলে কান বন্ধ করে রাখো। আপনি চেঁচাবেন না, আপনি চেঁচাবেন না, আপনি চিৎকার করবেন না। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই বলো? অর্থগত পার্থক্য নেই। চিৎকার করবেন না, চেঁচাবেন না, অর্থগত পার্থক্য নেই, কিন্তু কথার মধ্যে কতটা ভক্তি, শ্রদ্ধা, বিনম্রতা, শিষ্টাচার সেটা নির্ভর করছে দুটো ওয়ার্ডের মধ্যে। তুমি বাড়ির কাউকে যদি বলো চিৎকার করবে না তো, তাও সহ্য করতে পারবে। তুমি বাড়ির কাউকে বলো, বিশেষ করে বড়দেরকে বলো চিৎকার করবে না তো, সহ্য করতে পারবে। বড়দের চেঁচাবে না তো, থাপ্পড় মারবে, থাপ্পড় পটাস করে থাপ্পড় মারবে। মনে হলো না অসম্মান করা হলো? তুমি বাড়ির বড়দের কাউকে যদি বলো চিৎকার করো না তো, থামো তো, চিৎকার করবে না, কিন্তু তুমি যদি ওটাই বলো চেঁচাবে না তো, তাহলে কি হবে? এইটুকু বাচ্চা চেঁচাবেন না, এত বড় স্পর্ধা, হ্যাঁ অবস্থা কাহিনী। তাহলে চেঁচাবেন না আর চিৎকার করবেন না আমাদের পার্থক্য আছে। এখানে যদি অমিয়াকে বলতো হিয়া আপনি চিৎকার করবেন না, তাও কিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো। কিন্তু এখন আপনি চেঁচাবেন না, হ্যাঁ মানে আমি চেঁচাই, হ্যাঁ চেঁচাবেন না, আমার রেডিও আমি শুনবো, আপনার কি? আপনি গান বন্ধ করে রাখেন। কি ঔদ্ধত্য, বলে কিনা চেঁচাবেন না, আবার জোরে করে দিল ভলিউম। অমিয়া অবাক হয়ে ঘরের সকলের মুখের দিকে তাকালো। তাকিয়ে কি দেখছে, কি বোঝার চেষ্টা করছে? যে হিয়া যে আমাকে এরকম ধরনের কথা বললো, বাকি মেয়েরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছে কিনা তাদের মনোভাব বোঝার চেষ্টা করছে সবার মুখের দিকে তাকিয়ে, বা মনোভাব বোঝার চেষ্টা করছে যে ওরা হিয়ার দিকে না আমার দিকে। হিয়া যে আমাকে এরকম অপমান করলো, ওরা আমার পাশে থেকে হিয়ার বিরুদ্ধে প্রোটেস্ট করবে কি না। কিন্তু কেউই তার দিকে তাকিয়েনি। বুঝতে পারলো যে আমার মুকুটটা ছিনিয়ে নিচ্ছে হিয়া। এমনকি বেলা যে কিনা ওই যে অমিয়ার লেজুর ভালো বন্ধু, একবার অনুগত অমিয়ার, বেলা, সেই বেলাও বেলাও গভীর মনোযোগে রহস্য কাহিনী পাঠে ব্যস্ত। মনোযোগী হয়ে ব্যস্ত, আদতে মনোযোগী হয়ে ব্যস্ত নয়, ও আসলে নির্বিকার হয়ে থাকার চেষ্টা করছে বইয়ের ভিতরে মুখ বুঝে। এতদিন বাংলার মেয়ে সাঁতারু মহলে সে সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে, মানে মেয়েদের মাঝে সম্রাজ্ঞীর মতো, রানীর মতো বিরাজ করছে সাঁতারু মহলে। কে 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 বিরাজ করেছে? অমিয়া। আর এই মুহূর্তে সে বুঝলো তার মাথা থেকে মুকুট তুলে নিয়েছে হিয়া, কারণ মেয়েরা সবাই হিয়াকে কেন্দ্র করে এত বড় কথা বললো, চেঁচাবেন না, কেউ প্রোটেস্ট করলো না অমিয়ার পাশে থেকে। এবার ওকে মধ্যমণি করে, মানে হিয়াকে মধ্যমণি করে ওরা ঘুরবে, ওদের প্রশংসা মনোযোগ এবার থেকে পাবে হিয়া। তার দিন ফুরিয়ে গেছে, অমিয়া ভাবছে তার দিন ফুরিয়ে গেছে। বিছানায় এসে বসলো অমিয়া, আমার দিন ফুরিয়ে গেছে, আমাকে কেউ পাত্তাই দেবে না। দিন কি সত্যিই ফুরিয়ে গেছে? নিজের সঙ্গে কথা বলছে, নিজের মনের জোর বাড়ানোর চেষ্টা করছে। দিন কি আমার সত্যিই ফুরিয়ে গেছে? কাল আসছে 100 মিটার ফ্রি স্টাইল, আর ফ্রি স্টাইলে কিন্তু বাংলার মেয়েদের মধ্যে সেরা কে? অমিয়া।
অমিয়া, এই মুহূর্তে অমিয়া, কারণ সেটা তো কোনি, কিন্তু কোনি তো বসে রয়েছে, তাহলে এই মুহূর্তে কে? অমিয়া। তাহলে কাল আসছে 100 মিটার ফ্রি স্টাইল, আর একটা 4x100 রিলে। দেখা যাক সত্যি ফুরিয়ে গেছে কিনা। অমিয়া ভাবলো কাল আমাকে দেখাতেই হবে, আমার মুকুটটাকে বজায় রাখতেই হবে, হিয়াকে কিছুতেই আমার মুকুটটাকে ছিনিয়ে নিতে দেব না। কাল আমাকে দেখাতে হবে যে আমি অমিয়া, 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 অমিয়া ইজ দ্য বেস্ট। হিয়া কখন ঘুমিয়ে পড়েছে, ট্রানজিস্টার বেজে চলেছে। কিছু পরে প্রণতি ভাদুরী উঠে এসে রেডিওটা বন্ধ করে দিল, হিয়া ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা পরের ক্লাসে আলোচনায় যাব পরের দিন যে যুদ্ধের জন্য প্রস্তুতি, আর তারপরে কোনির জীবনে হঠাৎই আসবে সেই সুবর্ণ সুযোগ যা কোনি কাজে লাগাবে। মানে উপন্যাসের একেবারে শেষাংশে কোনির ঘুরে দাঁড়ানোর কাহিনী, যা চূড়ান্ত ক্লাইম্যাক্স, যেটা আমরা পরের দিন আলোচনা করে শেষ করব। কি ঠিক আছে? আজকের এই পর্যন্ত থাকুক। ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। শুভরাত্রি। শুভরাত্রি, টাটা। গুড নাইট স্যার। গুড নাইট, টাটা, শুভরাত্রি।